আসসালামু আলাইকুম। এখনকার আন্তর্জাতিক সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন প্রথমে চলে যাচ্ছি সংবাদ শিরোনামে। মরক্কোর বাদশাকে ইসরায়েলের সফরের আমন্ত্রণ জানালেন বেনিয়ামিন নেতানিয়াহু। চূড়ান্ত হল ইরান, পাকিস্তান এবং তুরস্কের মধ্যে ট্রেন চালুর সিদ্ধান্ত, নতুন জোটের ইঙ্গিত। বিলে স্বাক্ষর করেননি ট্রাম্প, বন্ধ হচ্ছে কোটি মার্কিনীর বেকার ভাতা। মার্কিন নিষেধাজ্ঞা অকার্যকর করার চেষ্টা করছে ইরান সরকার, বলছেন হাসান রুহানি। সরকার পতনের জন্য বিজেপি মুসলিমদের ব্যবহার করছে, বলছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। এবং সবশেষে জানাবো, নাইজেরিয়ায় গির্জায় হামলা চালিয়ে 11 জনকে হত্যা। এই ছিল শিরোনামে, এবারে চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। গত মঙ্গলবার 22 ডিসেম্বর ইসরায়েল এবং মুসলিম দেশ মরক্কো দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করতে সম্মত হয়েছে। এই ক্ষেত্রে মধ্যস্থতার ভূমিকা পালন করেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর শুক্রবার 25 ডিসেম্বর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও মরক্কোর বাদশাহ ষষ্ঠ মোহাম্মদ ফোনালাপ করেছেন। এ সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী মরক্কোর বাদশাকে তার দেশ সফরের আমন্ত্রণ জানান। নেতানিয়াহুর দপ্তর এই খবর জানিয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলের প্রতিনিধির রাবাতে মরক্কোর সাথে সম্পর্ক স্বাভাবিকরণ চুক্তি স্বাক্ষর করার 3 দিন পর তারা এই ফোন আলাপ করেন। নেতানিয়াহুর দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, এই দুই নেতা দুদেশের মধ্যে আবারও সম্পর্ক স্থাপন করার বিষয়ে পরস্পরকে অভিনন্দন জানান। প্রধানমন্ত্রীর দপ্তরের বিবৃতিতে বলা হয়, উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ ফোন আলাপ চলাকালে নেতানিয়াহু ষষ্ঠ মোহাম্মদকে ইসরায়েল সফরের আমন্ত্রণ জানান। মরক্কোর রয়্যাল ক্যাবিনেটের বিবৃতিতে শুক্রবারের ফোন আলাপের কথা নিশ্চিত করা হলেও নেতানিয়াহুর আমন্ত্রণের ব্যাপারে কিছু উল্লেখ করা হয়নি। বিবৃতিতে বাদশাহ ষষ্ঠ মোহাম্মদ মরক্কোন বংশোদ্ভূত ইহুদি সম্প্রদায় এবং মরক্কোর মধ্যে শক্তিশালী ও বিশেষ সম্পর্কের কথা স্মরণ করেন। এতে আরও বলা হয়, তিনি ফিলিস্তিনি প্রশ্নে মরক্কোর অবস্থান সুসংগত, অবিচল এবং অপরিবর্তিত থাকার কথা পুনর্ব্যক্ত করেন। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা ইহুদি এ রাষ্ট্রের সাথে এবছর সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে মরক্কো হচ্ছে তৃতীয় আরব দেশ। এদিকে সুদান এই পথ অনুসরণ করার প্রতিশ্রুতি দিয়েছে। কয়েক মাস আগে ইসলামিক দেশগুলোর সম্মেলনে কাশ্মীর ইস্যু নিয়ে আলোচনা প্রস্তাব দিয়েছিল পাকিস্তান, কিন্তু তাতে সাড়া দেয়নি সৌদি আরব। এর জেরে সৌদির বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করেন পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি, যার ফলে পাকিস্তানকে সব রকম সাহায্য দেওয়া বন্ধ করে পাওনা টাকা ফেরত চায় রিয়াদ। এই নিয়ে টানাপোড়েনের জেরে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে ইসলামাবাদকে মুসলিম দেশগুলিকে নিয়ে আলাদা একটা আন্তর্জাতিক সংস্থা বানানোর পরামর্শ দেয় বেইজিং। তারপর থেকেই তুরস্ক ও ইরানের সঙ্গে হাত মিলিয়ে মুসলিম দুনিয়ায় নতুন জোট তৈরির চেষ্টা চালাচ্ছে পাকিস্তান। এবার ইসলামাবাদ থেকে তেহরান হয়ে ইস্তানবুল পর্যন্ত রেল যোগাযোগ তৈরির বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হল। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম প্রতিবেদনে প্রকাশিত খবর অনুযায়ী সম্প্রতি তুরস্কের ইস্তানবুলে ইকোনমিক কর্পোরেশন অর্গানাইজেশন ইসিও এর পরিবহন ও যোগাযোগ সংক্রান্ত বিভাগের 10তম বৈঠক ছিল। তাতে যোগ দিয়ে ইস্তানবুল তেহরান ইসলামাবাদ আইটিআই পণ্যবাহী ট্রেন চালানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় পাকিস্তান, তুরস্ক এবং ইরানের পরিবহন মন্ত্রীরা। জানা গিয়েছে, পাকিস্তান থেকে ইরান হয়ে তুরস্ক পর্যন্ত মোট 6,500 কিলোমিটার রেললাইন পাতা হবে। এর মধ্যে ইরানে 2,600 কিলোমিটার, তুরস্কে 1,950 কিলোমিটার এবং পাকিস্তানে 1,990 কিলোমিটার। এ প্রসঙ্গে তুরস্কের পরিবহন এবং পরিকাঠামো মন্ত্রী আদিল কারাইসমাইগ্লু জানান, দীর্ঘদিন ধরেই সদস্য 10টি দেশের মধ্যে কিভাবে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করা যায় তা নিয়ে আলোচনা চলছিল ইকোনমিক কর্পোরেশন অর্গানাইজেশনের বৈঠকে। সমুদ্রপথে যা সময় লাগে তার থেকে কম সময়ে পৌঁছানোর জন্য রেলপথ বা সড়কপথ তৈরিতে নজর দেওয়া হচ্ছিল। 2009 সালে তুরস্ক থেকে ইরান হয়ে পাকিস্তান যাওয়ার পণ্যবাহী ট্রেনের বিষয়ে আলোচনা শুরু হয়েছিল। সম্প্রতি হওয়া বৈঠকে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী বছর থেকে কাজ শুরু হওয়ার কথা রয়েছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি বলেছেন, তেহরানের উপর আমেরিকা যে অবৈধ ও একতরফা নিষেধাজ্ঞা আরোপ করেছে তা অকার্যকর করার চেষ্টা করছে তার সরকার। একই সঙ্গে ঔষধসহ যে সমস্ত জরুরি পণ্য আমদানির ব্যাপারে আমেরিকা নিষেধাজ্ঞা দিয়েছে তার কঠোর নিন্দা জানান প্রেসিডেন্ট হাসান রুহানি। প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় গঠিত ন্যাশনাল টাস্ক ফোর্সের এক বৈঠকে তিনি শনিবার এসব কথা বলেন।
এর কয়েকদিন আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল ওজমা খামেনেই মার্কিন নিষেধাজ্ঞা অকার্যকর করার জন্য ইরানি জনগণ এবং সরকারি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছিলেন। প্রেসিডেন্ট রুহানি বলেন, সর্বোচ্চ নেতা মার্কিন নিষেধাজ্ঞা অকার্যকর করে দেওয়ার আহ্বান জানিয়েছেন। আমরা সেই প্রচেষ্টা শুধু ঘণ্টা ভিত্তিক চালাচ্ছি না, বরং প্রতি মুহূর্তে সেই প্রচেষ্টা চলছে। এর অংশ হিসেবে বিশ্বের বিভিন্ন দেশ থেকে পণ্য আমদানি এবং বিভিন্ন দেশের কাছে রপ্তানির প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আজকের বৈঠকে প্রেসিডেন্ট রুহানি আরও বলেন, ইরান অভ্যন্তরীণভাবে করোনা ভাইরাস মোকাবেলার জন্য ভ্যাকসিন তৈরির চেষ্টা করছে, একই সঙ্গে বৈদেশিক একটি ভ্যাকসিন কেনার চেষ্টা চালাচ্ছে। প্রেসিডেন্ট রুহানি জোর দিয়ে বলেন, তার দেশের জনগণের উপর কোনোভাবেই কোনো দেশের অবিশ্বস্ত ভ্যাকসিনের পরীক্ষা চালাতে দেওয়া হবে না। প্রণোদনা বিলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বাক্ষর করেননি, ফলে যুক্তরাষ্ট্রে শনিবার থেকে বন্ধ হয়ে যাচ্ছে প্রায় 1.5 কোটি মার্কিন নাগরিকের বেকার ভাতা। $230,000 কোটি এই বিলে সাধারণ নাগরিকদের জন্য যথেষ্ট অর্থ সহায়তা দেওয়া হয়নি বলে অভিযোগ ট্রাম্পের। তার এই সিদ্ধান্তে অবাক হয়েছেন রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় দলের সদস্যরা। গত সপ্তাহের শেষে দীর্ঘ বিতর্কের পরে রিপাবলিকান ও ডেমোক্র্যাটরা এই প্রণোদনা প্যাকেজে সম্মত হন। সোমবার রাতে কংগ্রেস বিলের পক্ষে ভোট দেওয়ার আগ পর্যন্ত এই বিলের ব্যাপারে কোনো আপত্তি তোলেননি ট্রাম্প। ট্রাম্পের অভিযোগ, এই বিলে বিশেষ স্বার্থে, সাংস্কৃতিক প্রকল্পে এবং বিদেশি সাহায্য খাতে বেশি অর্থ প্রদান করা হয়েছে। কোটি কোটি মার্কিন নাগরিকের জন্য $600 অর্থ সহায়তা খুবই কম বলে মনে করেন তিনি। এই অর্থ বাড়িয়ে $2,000 করার দাবি জানান ট্রাম্প। বড়দিনে এক টুইটে ট্রাম্প বলেন, রাজনীতিবিদরা কেন আমাদের জনগণকে $600 পরিবর্তে $2,000 দিতে চাচ্ছেন না। দেশটির শ্রম বিভাগের তথ্যমতে ট্রাম্পের স্বাক্ষর না পেলে 1,40,00,000 আমেরিকান তাদের বেকার ভাতা থেকে বঞ্চিত হবেন। কংগ্রেস সাময়িক সরকারি তহবিলে সম্মত না হলে আগামী মঙ্গলবার থেকে মার্কিন সরকারে আংশিক অচলাবস্থা তৈরি হতে পারে। এ বিলের আওতায় $98,200 কোটি প্রণোদনা দেওয়া হবে করোনার অতি জরুরি ত্রাণ সরবরাহে। এর মধ্যে বিশেষ বেকার ভাতাও অন্তর্ভুক্ত রয়েছে, যার মেয়াদ 26 ডিসেম্বরে শেষ হবে। এছাড়া $1,40,000 কোটি খরচ করা হবে সরকারি বিভিন্ন ব্যয়ের খাতে। রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট কেন্দ্রীয় নরেন্দ্র মোদী সরকার এবং বিজেপির সমালোচনা করে বলেছেন, নির্বাচনে বিজেপি মুসলিমদের টিকিট না দেয়া কিন্তু সরকার পতনের জন্য মুসলিমদের ব্যবহার করে এসেছে। শুক্রবার কংগ্রেসের সিনিয়র নেতা এবং রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট ওই মন্তব্য করেন। তিনি বিজেপি নেতা জাফর ইসলামকে রাজস্থানের কংগ্রেস সরকারকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ করেছেন। মুখ্যমন্ত্রী অশোক গেহলট মুসলিমদের বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপিকে দ্বৈত চরিত্র দেখানোর জন্য অভিযুক্ত করেছেন। তিনি বলেন, উত্তরপ্রদেশের মধ্যে 400-র বেশি আসন রয়েছে, বিহারে প্রায় 250টি আসন রয়েছে। বিজেপি একটি টিকিটও কোনো মুসলিমকে দেয় না। নরেন্দ্র মোদী আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের কত সুন্দর বক্তব্য দিয়েছেন। প্রধানমন্ত্রী খুব বড় হৃদয়ের, উদার ব্যক্তিত্ব সমৃদ্ধ, কথা এবং কাজের মধ্যে কত বড় পার্থক্য। বিজেপি মুসলমানদের টিকিট দেয় না এবং সরকার পতনের জন্য মুসলিমদের ব্যবহার করে। কৃষি আইন সম্পর্কে কেন্দ্রীয় সরকার ও কৃষকদের মধ্যে চলমান বিবাদের কথা উল্লেখ করে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট বলেন, কারও এত অসংবেদনশীল হওয়া উচিত নয়। তিনি বলেন, আমরা কৃষকদের জন্য অনেক পদক্ষেপ গ্রহণ করেছি। কেন্দ্রীয় সরকার যে 3টি আইন প্রণয়ন করেছিল তাতে আমরা কৃষকদের সুবিধার্থে সংশোধন করেছি। কেন্দ্রীয় সরকার বুঝতে পারছে না, এই শীতের সময়ে যখন জয়পুরের বাড়িতে বসে থাকায় আমাদের সমস্যা হচ্ছে, তখন কৃষকরা বনে শুয়ে আছেন। কারও এত অসংবেদনশীল হওয়া উচিত নয়। নাইজেরিয়ায় একটি গির্জায় হামলা চালিয়ে 11 জনকে হত্যা করেছে বোকো হারাম জঙ্গিরা। সে সময় গির্জার যাজক সহ 7 জনকে অপহরণ করে নিয়ে যায় তারা। বৃহস্পতিবার 24 ডিসেম্বর সন্ধ্যায় দেশটির বৌরনা প্রদেশের পেমি গ্রামে ট্রাক ও বাইকে করে বোকো হারামের সদস্যরা এই হামলা চালায়। সিএনএনের খবরে বলা হয়, বোকো হারামের সদস্যরা শুরুতে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে। আগুন ধরিয়ে দেওয়া হয় আশেপাশের ঘরবাড়িতে। সে সময় গির্জায় ঢুকে হত্যা করে 11 জনকে। অপহরণ করে নিয়ে যায় গির্জার যাজক সহ 7 জনকে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে সংবাদ মাধ্যমকে অপহরণের কথা জানিয়েছেন বোকো হারামের শীর্ষ নেতা আবু ওয়াকু কাবু। তিনি দায় স্বীকার করে বলেন, 10টি বাড়িতে আগুন দেওয়া হয়েছে, 7 জনকে হত্যা করা হয়েছে এবং লুট করা হয়েছে উৎসবের জন্য গির্জায় মজুদ রাখা খাবার।
অবশ্য গির্জার পাশের ঝোপ থেকে উদ্ধার করা হয়েছে আরও 4 জনের মরদেহ। নাইজেরিয়ার পুলিশ জানিয়েছে জঙ্গিরা বোরনো প্রদেশের পাশে থাকা সাম্বিসা অরণ্য থেকে এসেছিল। গির্জায় হামলা চালানোর আগে একটি হাসপাতালে হামলা চালিয়ে ওষুধ এবং অন্যান্য সরঞ্জাম লুট করে বোকো হারামের সদস্যরা। উল্লেখ্য, নাইজেরীয় পুলিশ আগে থেকেই সতর্ক করেছিল বড়দিনের উৎসবে হামলা চালাতে পারে জঙ্গিরা। দেশের প্রেসিডেন্ট মোহাম্মদ বুহারি এক বিবৃতিতে জানিয়েছেন, দেশের খ্রিস্টান সম্প্রদায়কে বোকো হারামের হামলা থেকে রক্ষা করার যথাসাধ্য চেষ্টা করা হচ্ছে। সাধারণ মানুষকে ওই জঙ্গিদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, তা না হলে এদের রোখা সম্ভব হবে না। বন্ধুরা, এই ছিল এতক্ষণ পর্যন্ত সংবাদে। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি অবশ্যই লাইক করবেন, খবরটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন নিয়মিত আপডেট পাওয়ার জন্য। কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী খবরে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।